দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ওয়ানএক্স ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন। আমার সঙ্গে রয়েছেন আমার অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে আজকের আলোচনায়। আর অবশ্যই আজকের যে আলোচনা আমাদের প্রথমে থাকবে, আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের কাছে হারের পর হরমনপ্রীত কৌরদের কাছে কিন্তু একটা যথেষ্ট চাপ ছিল আজ পাকিস্তানের বিরুদ্ধে জয় আসবে কিনা, এবং সে জায়গা থেকে আমরা দেখলাম যে পাকিস্তানকে 6 উইকেটে হারালো ভারতীয় মহিলা দল। সে জায়গায় দাঁড়িয়ে জয়জ্যোতি, প্রথমে যে বিষয়ে জানতে চাইবো, এই মুহূর্তে ভারতের ঠিক কি অবস্থান এবং সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা ঠিক কি? দেখো, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে ভারতের জয় এসছে, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। তবে যে নেট রানের দরকার ছিল সেটা কিন্তু আসেনি, কারণ বেশ কষ্টার্জিত জয় বলা যেতে পারে হরমনপ্রীত কৌরদের। আজকে 105-এ প্রথমে অল আউট হয়ে যায় পাকিস্তান, এবং তারপর সেটা চেস করতে গিয়ে আমার মনে হয়েছে উইকেট কিছুটা মন্থর, যার ফলস্বরূপ ধীর গতিতে কিছুটা ব্যাটিং করে এবং একটা সময় 4টে উইকেটের পতনও হয়ে যায়। তারপর যেভাবে রানটা আসে এবং যেভাবে ভারত জেতে, তাতে নেট রান রেটের খুব একটা কিছু উন্নতি কিন্তু ঘটেনি। এই মুহূর্তে তাদের মানে যে গ্রুপে ভারত রয়েছে, খুব স্ট্রং গ্রুপ, সেখানে কিন্তু 4র্থ স্থানে ভারত রয়েছে এবং নেট রান রেট 0.56। তার উপরে মানে 1 নম্বর স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে পাকিস্তান। মানে পাকিস্তান হেরেও কিন্তু 3য় স্থানে রয়েছে। ভারত 4র্থ স্থানে এবং তারপর শ্রীলঙ্কা। এর পরের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমনপ্রীত কৌরদের জন্য। তার কারণ হচ্ছে যে শ্রীলঙ্কা রয়েছে, বুধবারে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আর এই ম্যাচটা বড় ব্যবধানে জিততে হবে, মানে জিততে তো হবেই, এখন জেতাটা কোনো মানে বিষয়ই না, জিততে হবে এবং আরও ভালোভাবে জিততে হবে। আর শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কিন্তু জিততে পারেনি, তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই ভারতীয় দল ভালো পারফরমেন্স দেবে। তবে এই প্রথম ম্যাচে হার শুধু নয়, এই যে এত বড় ব্যবধানে টি-20 ক্রিকেটে যে 58 রানের ব্যবধানে হার, এটা কিন্তু একটা বিশাল ধাক্কা। সেখান থেকে অবশ্যই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, যেমন জেমিমা রড্রিগেজ গতকাল বলেছিলেন যে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, যেটা হয়ে গেছে, যা পজিটিভস নিউজিল্যান্ড ম্যাচ থেকে আমরা পেয়েছি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, সেটার অনেকটাই কিন্তু করার চেষ্টা করেছে। এবং আজকে অবশ্যই বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি অরুন্ধতী রেড্ডি থেকে শুরু করে ভারতীয় ব্যাটারদের মধ্যেও শেফালি ভালো ব্যাটিং করেছেন। সব মিলিয়ে ভারতের জয় এসছে, এটা একটা ভালো খবর। তবে নেট রান রেটের দিক থেকে যদি দেখতে হয়, তাহলে শ্রীলঙ্কা ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে ভারতকে। একদমই জয়জ্যোতি, এবং যেমনটা বলছিল জয়জ্যোতি যে নেট রানটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, কিন্তু পাকিস্তানকে হারিয়েও নেট রানটা কিন্তু অনেকটাই কম থাকলো, অর্থাৎ আগের থেকেও কিন্তু কমে গেল, এমনটাই বলা চলে। সেক্ষেত্রে জয় আজকে ম্যাচে জয়ের মূল কারিগর কি? দেখো, আজকে প্রথম থেকে যদি দেখি তাহলে অরুন্ধতী রেড্ডি দুরন্ত বোলিং করেন, এবং একই সঙ্গে রেড্ডির যে স্লোয়ার এবং বিভিন্ন সময় তিনি যেভাবে বলে ভ্যারিয়েশন আনেন, যার ফলস্বরূপ কিন্তু 3টি উইকেট পান। একই সঙ্গে শ্রেয়াঙ্কা পাটিল, তিনিও কিন্তু 4 ওভার 12 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন, এবং তার ইকোনমিটাও কিন্তু দুর্দান্ত। একই সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে যদি বলি, শেফালি আর জেমিমা রড্রিগেজের এই পার্টনারশিপ, 43 রানের পার্টনারশিপ, যেখানে শেফালি বর্মা 32 রান করেন এবং জেমিমা 23 রান করেন। একটা ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করেন দুজনেই, নেমেই কিন্তু তাড়াহুড়ো করেননি, দ্রুত রান তোলার কোনো যে ইনক্লিনেশন সেইটা কিন্তু দেখা যায়নি এই দুজনের মধ্যে, এবং বেশ তালমিল ছিল দুজনের মধ্যে, এবং যার ফলস্বরূপ একটা পার্টনারশিপ বিল্ড আপ হয় 43 রানের। এই 43 রান কিন্তু অন্যান্য ম্যাচের নিরিখে বলবো যে 70-80 রানের পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা হয়। এবং তারপর শেষ বেলায় হরমনপ্রীত কৌর আসেন, এবং যেখানে একের পর এক উইকেট পতন হচ্ছিল একদিক থেকে, সেখানে কিন্তু একদম কুল অ্যাজ কিউকুম্বার হরমনপ্রীত কৌর, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে যে হয়তো এই ওয়ার্ল্ড কাপের অন্যতম ভাইটাল নকটি খেললেন। 29 রান, হয়তো রান হিসেবে খুব একটা বড় রান নয়, তবে
যে সময়ে দাঁড়িয়ে তিনি খেলেছেন এবং যেটা দরকার ছিল ক্যাপ্টেন্স নকের সেই সময় কিন্তু তিনি ডেলিভার করেন, তারপরে চোট পেয়ে গেলেন, রিটায়ার হয়ে গেলেন, তবে নিজের কাজটা কিন্তু খুব ভালো মতন করলেন এবং অবশ্যই এর পরের ম্যাচ যেটা রয়েছে এর পরের ম্যাচে অবশ্যই তাকে ক্যাপ্টেন্স নক খেলতে হবে এবং তার ক্যাপ্টেন্সিও কিন্তু অবশ্যই চোখে পড়বে আশা রাখবো শ্রীলঙ্কা ম্যাচে। তবে ওভারঅল যদি আজকে তুমি যেটা বললে ভাস্বতী যে আজকে কার কার পারফরমেন্স ভালো লেগেছে, অরুন্ধতী রেড্ডি আরও একবার বলে দিচ্ছি আজকে 19 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন, শ্রেয়াঙ্কা পাটিল 12 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, ভীষণ ইকোনমিক্যাল থেকেছেন। ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংও যথেষ্ট ভালো ছিল আজকে, তবে এই স্লো এবং লো উইকেটে যেভাবে চেস করেছে একটা সময় মনে হয়েছিল হয়তো পাকিস্তান এই ম্যাচ মেরে দিতে পারে, তবে সেখান থেকে উদ্ধার করেছেন, ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন আবারও সেই হরমনপ্রীত কৌর তার অতি মূল্যবান 29 রানের সৌজন্যে। একদমই জয়জ্যোতি, হরমনপ্রীত কৌরের কথা যখন এলো তার ক্যাপ্টেন্সি কতটা সফলতা এনে দিল আজ? একেবারে হরমনপ্রীত কৌর ভীষণ পজিটিভ একজন ক্যাপ্টেন, মাঝে মধ্যে হয়তো তার ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা হয়, তবে আজকে কিন্তু ভীষণ ইতিবাচক ছিলেন হরমনপ্রীত কৌর এবং যেভাবে ফিল্ড সেটিং করেছেন, যেভাবে বোলার্স কম্বিনেশন অদল বদল করেছেন, অবশ্যই তাকে প্রশংসা করতেই হবে। কারণ হরমনপ্রীত কৌর আমরা জানি তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, বিশেষ করে টি-20 ক্রিকেটে, তবে যখন ক্যাপ্টেন্সি সেই অ্যাডেড রেসপন্সিবিলিটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি চাপ থাকে। আর পাকিস্তান ম্যাচ, সেটা যে কোনো ফরম্যাটে যে কোনো খেলায় হোক, ভারত পাকিস্তান ম্যাচ মানে কিন্তু একটা বাড়তি চাপ থাকবে এবং অবশ্যই অ্যাড্রিনালিন রাশ হবে। সব কিছুকে সামলে যেভাবে তিনি দল পরিচালনা করেছেন এবং একই সঙ্গে প্লেয়ার্স কম্বিনেশন ঠিক করেছেন, ফিল্ড সেট আপ করেছেন, আর নিজে শেষ বেলায় এসে যেটা বলছিলাম 80 রানে 4টি উইকেটের পতন, খুব দ্রুত দুটো উইকেট চলে যায় মাঝখানের, আমি যদি ভুল না হয় 15তম ওভারে, সেখান থেকে দাঁড়িয়ে হরমনপ্রীত কৌর কিন্তু একটা ভীষণ কুল অ্যান্ড ক্যালকুলেটিভ নক খেলেছেন 29 রানের, যদিও রিটায়ার্ড হয়ে গিয়েছেন কিন্তু তার আগে নিজের কাজটি ক্যাপ্টেন খুব সুন্দরভাবে করেছেন। তবে আজকে অবশ্যই যাদের ভালো পারফরমেন্স তাদের কিন্তু এখানে থেমে গেলে হবে না, সামনে যে শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে সেখানে আরও বেটার পারফরমেন্স দিতে হবে। এর আগে আমি যেটা বলছিলাম যে গতকাল আলোচনায় বলছিলাম যে হরমনপ্রীত কৌরকে পাকিস্তানের বিরুদ্ধে ইমরান খান হতে হবে, সেই ইমরান খান 92-তে সেই টাইগার লাগানো টি শার্ট পরে নেমেছিলেন টস করতে এবং সেই ওয়ার্ল্ড কাপে মেলবোর্নের শপিং মল থেকে তিনি সেই টি শার্ট কিনেছিলেন, সেই টাইগার লাগানো টি শার্ট হয়তো হরমনপ্রীত কৌর পরবেন না, তবে একটা বার্তা নিশ্চিত তার এই ইনিংসের মাধ্যমে তিনি দিয়েছেন এবং প্লেয়ারকে সবার আগে ডেলিভার করতে হয়। তামিম ইকবালও কিছুদিন আগে ভারত বাংলাদেশ সিরিজ চলাকালীন বলেছেন যে ক্যাপ্টেন যদি ডেলিভার না করতে পারে তাহলে সেক্ষেত্রে যখন টিম মিটিং হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন স্পিচ থাকে, সেই ক্যাপ্টেন স্পিচ শোনার জন্য যে বাকিরা কেন শুনবে যদি ক্যাপ্টেনই ডেলিভার করতে না পারে। আজকে কিন্তু হরমনপ্রীত কৌর স্পট অন এবং ভালো ক্যাপ্টেন্সি এবং একই সঙ্গে খুব ভালো ব্যাটিং, সব মিলিয়ে ভারতের জয়। তবে ভারতের জয় তো অবশ্যই রয়েছে, ভারতের জয় বললে আমার সেই ভারত অধিনায়কদের কথাও মনে পড়ে, যে অধিনায়কের কথা বলবো এই মুহূর্তে সৌরভ ঘোষ ক্যাপ্টেন্সি তো করেছেন একটা সময়, তার অধিনায়কত্ব আমরা দেখেছি 2003-এ ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে। তবে এই মুহূর্তে যে খবরটা আসছে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু পুজো উদ্বোধন করছেন বরিশা প্লেয়ার্স কর্নার, এবং যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগেও আমরা দেখেছিলাম যে এই পুজোটা তার বাড়িরই পুজো বলা হয়। বরিশা প্লেয়ার্স কর্নারে এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তিনি পুজো উদ্বোধন করছেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিন্তু ব্রায়ান চার্লস তারাও একদিকে রয়েছেন, ব্রায়ান চার্লস লারা অপরদিকে সুরুচি সঙ্গে রয়েছেন, তিনিও পুজো উদ্বোধন করছেন। তবে আরও একবার জানিয়ে দিই যে পুজোর মরশুম ভাস্বতী আশা করছি শপিং হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুজো প্যান্ডেলে ধীরে ধীরে মানুষ এগোচ্ছেন। তবে এই মুহূর্তে আজকের এই সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় বরিশা প্লেয়ার্স কর্নারে পুজো উদ্বোধন করলেন, যে খবরটা আমাদের আসছে এবং আমরা অবশ্যই সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, বরিশা প্লেয়ার্স কর্নারে সৌরভ গঙ্গোপাধ্যায় পুজো উদ্বোধন করলেন এবং একদম সেই আভিজাত্য লুক, কালো পাঞ্জাবিতে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার বাড়ি যে লাল বাড়ি বলা হয় বীরেন রায় রোডের ঠিক তার পাশেই কিন্তু এই পুজোটা হয়, একদম সৌরভের বাড়ির পুজোই বলা হয়। প্রতিবার হয়তো থাকা সম্ভব হয় না, তিনি যখন ক্রিকেট খেলতেন সেই সময় হয়তো তিনি প্রতিবার থাকতে পারতেন না, তবে এই সময়টা কিন্তু খুব উপভোগ করছেন। আর এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মায়ের অপরূপ রূপ এবং মা দুর্গার এই পুজো বরিশা প্লেয়ার্স কর্নারের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভাস্বতী,
একদমই, এবং যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই ছবি যেমনটা জয়জ্যোতি বলছিল যে পুজো মুডে কিন্তু আমরা রয়েছি। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন, উদ্বোধন করছেন, এবং ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্ব তারাও কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির যে পুজো, সেই পুজো কিন্তু উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন। একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায় পুজো উদ্বোধনে। আর আরও একবার জানিয়ে রাখি যে ব্রায়ান চার্লস লারা তিনিও কিন্তু শহর কলকাতায় হাজির হয়েছেন। ব্রায়ান চার্লস লারা সুরুচি সঙ্গে তিনি পুজো উদ্বোধন করছেন। আর আমরা জানি যে গতকাল মনু ভাকর এসেছিলেন। প্রত্যেকে মানে এই লেজেন্ডরা আসছেন এবং মা দুর্গা অলরেডি মানে তার বার্তা কিন্তু চলে এসছে এবং খুব শীঘ্রই আমরা সেই পুজো দেখতে বেরোবো, ভাস্বতীও বেরোবে। তবে তার আগে প্রত্যেক দুর্গা মণ্ডপ মানে উদ্বোধন করছেন এই সেলিব্রিটি তারপরা। একদমই সেই ছবির দিকে আমাদের নজর থাকবে। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর এবার আমরা যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, ভারত বাংলাদেশ টি-20 ম্যাচ। এর আগে আমরা দেখেছি টেস্ট সিরিজগুলোতে কার্যত হোয়াইট ওয়াশ করে দিয়েছে ভারত বাংলাদেশকে, এবং জয়জ্যোতি আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক যে টি-20 ম্যাচগুলো সেখানেও কিন্তু ভারতই এগিয়েছিল। সেক্ষেত্রে আজকের ম্যাচে যে দুজনের অভিষেক হলো, মূলত মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডি, এদের নিয়ে কি বলবে? দেখো, এটা দারুণ একটা দিক, মানে একটা রূপকথা বলা যেতে পারে। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে বলবো, মায়াঙ্ক যাদব গত আইপিএলে যথেষ্ট ইমপ্রেসিভ ছিলেন এবং 12 ওভার 1 বল করেছিলেন গত আইপিএলে টোটাল। এবং যেভাবে তিনি বোলিং করেন, মানে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেন, সেই জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। তার উত্থান সেই মতিনগর থেকে, দিল্লির সেই ওয়েস্ট দিল্লি মতিনগর, একটা সময় আমিও কাটিয়েছি। এবং তার বাবাও ক্রিকেট অনুরাগী ছিলেন এবং মানে ছোটবেলা থেকে মায়াঙ্ককে কিন্তু ফাস্ট বোলারদের গল্প বলতেন, কার্টলি অ্যামব্রোজের গল্প বলতেন। তার ফেভারিট বোলার ছিলেন মায়াঙ্ক যাদবের বাবার, এবং সেই স্বপ্নটা পূরণ করলেন আজকে মায়াঙ্ক যাদব। আমি বলে দিই যে তার যদি ফিগার বলি, মায়াঙ্ক যাদবের 4 ওভার 1টি মেডেন, 21 রান 1টি উইকেট। প্রথম ওভার করতে আসেন, মেডেন নেন, এবং তারপরে ওভারে কিন্তু 1টি উইকেট নেন। কার উইকেট নেন? মাহমুদুল্লাহর উইকেট নেন। তাই রূপকথা, এবং এই রূপকথাটা চলতে থাকুক। এখনো পর্যন্ত যা খবর এই মুহূর্তে সেটা জানিয়ে রাখবো যে 127 করেছে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে, এবং 128 টার্গেট। আর ভারতীয় দল কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে, যদিও একটি উইকেটের পতন হয়ে গিয়েছে, অভিষেক শর্মা ফিরে গিয়েছেন, তবে 44 রান হয়ে গিয়েছে ভারতীয় দলের একটি উইকেটের বিনিময়ে। এবং অপরদিকে যদি বলি অন্যান্য পারফরমেন্স ভারতীয় ক্রিকেটারদের, অর্শদীপ সিং আজকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন, এবং ঠিক টি-20 বিশ্বকাপে যে ফর্মে ছিলেন সেই ফর্মেই যেন তিনি বোলিং করলেন। আজকে 3টি উইকেট নিলেন, তার ফিগারটাও বলে দিচ্ছি। 3 ওভার 5 বল বোলিং করছেন, 14 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া 1টি উইকেট নিয়েছেন, এবং বরুণ চক্রবর্তী তার বলও কিন্তু ড্যান্স করেছে একেবারে বলা যেতে পারে এই উইকেটে, আর তিনিও 3টি উইকেট নিয়েছেন। এবং সব মিলিয়ে বাংলাদেশ আশা করা হচ্ছিল যে এই টি-20 সিরিজে অ্যাটলিস্ট তারা ঘুরে দাঁড়াবে। তবে এখনও পর্যন্ত ম্যাচের যা সিচুয়েশন, টি-20 ফর্মেটে খুব দ্রুত ম্যাচের রং বদলায়, গতি বদলায়। এখনও পর্যন্ত কিন্তু ভারত ড্রাইভিং সিটে রয়েছে, আর ভারতের এই ম্যাচ জেতা আর অসুবিধা হওয়া উচিত না। যদি ভারত হেরে যায় তাহলে বলতে হবে যে মানে ট্রেমেন্ডাস কামব্যাক করেছে বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত বলে রাখি, এখনও পর্যন্ত যা খবর 127 বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করে, এবং ভারত আজকে অবশ্য টসে জিতে ফিল্ডিং নেয়। এই যে স্টেডিয়াম মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম, 14 বছর পর ক্রিকেট ফিরেছে এখানে, এবং নতুনভাবে কিন্তু এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে, যেখানে যদি দর্শক ক্যাপাসিটি বলি তাহলে 30,000, মানে ফার্স্ট ফেজে 30,000, এবং এরপর আবারও কাজ বাকি রয়েছে। সেখানে কিন্তু আরও 25,000 অ্যাড হবে। টোটাল 55,000 ক্যাপাসিটি নিয়ে কিন্তু মাধবরাও সিন্ধিয়া এই স্টেডিয়াম 2026 বিশ্বকাপে আত্মপ্রকাশ করবে। তবে এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত যা এই হ্যাপ্টাথলন স্টেডিয়ামে যা পারফরমেন্স বাংলাদেশের, তাতে এইটুকু বলতেই হয় যে এই উইকেটটা কিন্তু মানে দুটি দলের জন্যই ভালো, মানে ব্যাটিংয়ের ক্ষেত্রেও ভালো, বোলিংয়ের ক্ষেত্রেও ভালো। এখনও পর্যন্ত বোলাররা দাপট দেখিয়েছে, তবে যদি ভালো ব্যাটসম্যান হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হওয়ারও কথা নয়। তাই স্পোর্টিং ট্র্যাক হয়েছে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। একটা সময় রানের ফেস্ট হতো এই গোয়ালিয়রে, তবে এই মুহূর্তে যা খবর পাচ্ছি তাতে বলা যেতেই পারে যে স্পোর্টিং ট্র্যাক মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে।
একদমই। এবং যাদের অভিষেক হলো, জয়জ্যোতি যেমনটা বললো, মায়াঙ্ক যাদব, এবং যাদের আমরা দেখেছিলাম যে আইপিএলে 150 গতিতে বল করে তিনি অনুগামীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। জয়জ্যোতি, এই মুহূর্তে ম্যাচের পরিস্থিতি কি? ম্যাচের এই মুহূর্তে পজিটিভ কি কি দিক রয়েছে? পজিটিভ যে দিকগুলো রয়েছে সেটা অবশ্যই আরেকজনের কথা তুমি বললে যে নীতিশ কুমার রেড্ডি। আমি একবার বলে দিই, আজকে জাহির খান একটা কমেন্ট করেছেন এই রেড্ডিকে নিয়ে, তিনিও অভিষেক করেছেন মায়াঙ্ক যাদবের সঙ্গে। পরিষ্কার কথা বলছেন যে যারা পারফর্মার, যারা আলটিমেটলি পারফর্ম করেন, সেটা আইপিএল হোক বা সেটা অন্যান্য ক্ষেত্রে হোক, সেটা তারা কিন্তু নজরে থাকেন এবং তারই ফল মানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নীতিশ কুমার রেড্ডি ভালো পারফরমেন্স দিয়েছেন বলেই কিন্তু তিনি ডাকটা পেয়েছেন। আর ভাস্বতী যেটা বললো কি কি পজিটিভ দিক তো অবশ্যই মায়াঙ্ক যাদব যেভাবে বোলিং করছেন, তিনি যখন ছুটছেন অবশ্যই পশ্চিম দিল্লিবাসী গর্বিত হচ্ছেন, তার বাবা গর্বিত হচ্ছেন, যিনি কার্টলি অ্যামব্রোজের অন্ধভক্ত ছিলেন। একটা সময় ছেলেকে অ্যামব্রোজের গল্প শোনাতেন এবং সেই ছেলে 150 কিলোমিটারের কাছাকাছি কিন্তু বোলিং করছেন। আজকে যদি তার বোলিং ফিগার বলি, আজকে তার যদি বোলিং স্পিড বলি, তাহলে 140-এর উপর অনেকগুলো ডেলিভারি দেখা গিয়েছে এবং 149 তার হায়েস্ট আজকের ডেলিভারি ছিল। আজকে ফাস্টেস্ট ডেলিভারি তিনি করেছেন এই মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। তাই এটা একটা রূপকথা। এবং আরও যেসব পজিটিভ দিক, ভারতীয় ব্যাটাররা এই মুহূর্তে ব্যাটিং করছেন, একদম ফ্রি ফ্লোতে ব্যাটিং চলছে। আর সঞ্জু স্যামসনের কাছে কিন্তু একটা বড় সুযোগ বলবো। সঞ্জু স্যামসন এর আগে খুব একটা বেশি সুযোগ পাচ্ছিলেন না, অবশ্যই যেগুলো পাচ্ছিলেন সেগুলো এনক্যাশ করতে পারছিলেন না। এবারে কিন্তু একদম ম্যাচের আগে, সিরিজের আগে পরিষ্কারভাবে স্কাই সূর্যকুমার যাদব বলে দিয়েছেন যে প্রতিটি ম্যাচে সঞ্জু স্যামসন সুযোগ পাবেন এবং তাকে মানে উপরের দিকেই পাঠানো হবে। তাই সঞ্জু স্যামসন কি করতে পারেন সেদিকেও নজর। এবং আর্শদীপ সিং, এটাও কিন্তু পজিটিভ দিক, যেভাবে তিনি বোলিং করছেন, যে ছন্দে তিনি ছিলেন সেই ছন্দেই তিনি বোলিং করছেন। বরুণ চক্রবর্তী কেকেআরের প্লেয়ার, তিনিও কিন্তু 3টি উইকেট নিয়েছেন। ওভারঅল সবকিছুই পজিটিভ ভারতের ক্ষেত্রে, ভারতের প্রেক্ষাপটে। জয়জ্যোতি, তুমি বলছিলে নতুন স্টেডিয়াম, সেক্ষেত্রে পিচ কেমন ছিল আজকে? দেখো আজকে যে যতটুকু খেলা হয়েছে এখনো পর্যন্ত, বলবো যে স্পোর্টিং ট্র্যাক, হ্যাঁ কিছু বল অবশ্যই লো আসছিল, কিছু বল বেশি লাফাচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে বল সুইংও করে। তবে সব মিলিয়ে বলার এটাই যে এখনো পর্যন্ত এই উইকেট মানে কীরকম হবে। গতকাল তৌহিদ হৃদয়, যিনি বাংলাদেশের ক্রিকেটার, তিনি বলছিলেন যে কি হবে পিচ বলা মুশকিল। স্পিনারদের জন্য কিন্তু হালকা সাহায্য করেছে। তাই ওভারঅল যদি বলা হয় তাহলে স্পোর্টিং ট্র্যাক এবং ভারতীয় বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করছে। এক্ষেত্রে অবশ্যই ভারতীয় ব্যাটাররা কীভাবে পারফর্ম করে সেদিকেও নজর থাকবে। পুরো ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে আর প্রতি মুহূর্তের আপডেট আমরা অবশ্যই তুলে ধরছি। তবে ওভারঅল এই সিরিজটা কিন্তু মানে এমন একটা সময় হচ্ছে, ঠিক তার 1 থেকে 1.5 বছরের পর এই ইন্ডিয়াতেই টি-20 ওয়ার্ল্ড কাপ, তাই সেটারও একটা প্রস্তুতি কিন্তু সারতে চাইছে বাংলাদেশ। এর আগে আমরা জানি যে এই গোয়ালিয়রে ম্যাচ হওয়া নিয়ে হিন্দু মহাসভা বিক্ষোভ প্রদর্শন করেছিল, ম্যাচ হতে দেবে না। আজকে যা খবর, গোয়ালিয়রে আজকে দুপুর 2টো থেকে কিন্তু প্রায় 2500 পুলিশ মোতায়েন রয়েছে স্টেডিয়ামের চারপাশে এবং একদম প্রশাসন একেবারে কিন্তু নিরাপত্তার দিক থেকে কোনো রকমভাবে কিন্তু কার্পণ্য করেনি এবং নিরাপত্তার চাদরে বলা যেতে পারে মুড়ে ফেলা হয়েছে এই ভারতীয় দল এবং অবশ্যই বাংলাদেশ দলকে, যাতে কোনো রকম আপত্তিকর কোনো ঘটনা না ঘটে। এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার উপরেও নজর রাখা হচ্ছে, কোনো রকম এফইজি বান করা হবে না। একদমই জয়জ্যোতি, অবশ্যই সেদিকে নজর থাকবে, আপডেটও দেবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। জয়জ্যোতি, যে বিষয়ে জানতে চাইবো, ধোনি এবং চেন্নাই সুপার কিংস নিয়ে কি আপডেট রয়েছে? দেখো ধোনিকে নিয়ে তো সবসময়ই একটা কিছু না কিছু কথা চলেই এবং কথা যেটা আসছে, যেটা সূত্র মারফত খবর, সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি সম্ভবত মিটিং করতে চলেছেন অক্টোবরের মাঝামাঝি সময়ে চেন্নাই সুপার কিংস সূত্রে যেটা খবর। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে তিনি বসতে চলেছেন মুম্বাইতে। আমরা জানি যে কিছুদিন আগেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তিনি ছুটি কাটিয়ে এসেছেন। আইপিএলে তার ভূমিকাটা কি হবে, আইপিএলে তিনি কি ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খেলবেন নাকি তার কি ইচ্ছে? আমরা তো জানি যে 5+1 রিটেনশন পলিসি নেওয়া হয়েছে, ফিজের ক্ষেত্রেও অনেক রকম আমরা দেখেছি যে কি চেঞ্জেস হয়েছে, সেসব তো ঠিক আছে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি নিজে কি চাইছেন সেটা নিয়ে কিন্তু কথা বলবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। এবং বলা বাহুল্য যে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বিসিসিআইয়ের কাছে রিকোয়েস্ট করেছিল যে যদি কোনো ক্রিকেটার 5 বছর জাতীয় দলের সঙ্গে যুক্ত না থাকে, যদি সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকে, তাহলে তাকে যেন ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচিত করা হয়। পরোক্ষ কারণ কিন্তু মহেন্দ্র সিং ধোনি, যাতে
তাকে কম টাকায় রাখা যায়, যদি মানে তিনি খেলতে রাজি থাকেন আরও একটা সিজন, তাহলে 4 কোটি টাকায় মহেন্দ্র সিং ধোনিকে রেখে দিতে সক্ষম হবে এক্ষেত্রে চেন্নাই সুপার কিংস। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চেন্নাই সুপার কিংসের নিরিখে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের অক্টোবরের মাঝামাঝি বৈঠক হবে। আর যেটা খবর, মহেন্দ্র সিং ধোনির থেকে তারা জানতে চাইবেন অবশ্যই যে তিনি কি নিজে চান, এবং জানিয়ে রাখি 31শে অক্টোবরের মধ্যে কিন্তু রিটেনশন পলিসি ক্লিয়ার করে দিতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির। আর নভেম্বরের শেষ সপ্তাহে আইপিএল মেগা নিলাম, সবার চোখ এই নিলামের দিকে রয়েছে ভাস্বতী। কোথায় বসতে পারে? একদমই এই প্রশ্নটাই করবে এখন ভাস্বতী, আমি জানতাম। আর কোথায় বসবে আমরা মোটামুটি একটা আন্দাজ করেছিলাম যে দুবাইতে হয়তো হবে, তবে আরও বেশ কিছু নাম কিন্তু উঠে আসছে। আইপিএল মেগা নিলাম হতে পারে, দুবাই তো রয়েছেই, একই সঙ্গে রিয়াদ, জেড্ডা, এই দুটো নামও উঠে আসছে। লন্ডনের নামও হঠাৎ করে আজকে সকালে উঠে এসছে, কিন্তু সেখানে সম্ভাবনা কম, যদিও যা সম্ভাবনা রয়েছে আরও একবার বলে দিই, দুবাই, জেড্ডা, রিয়াদ, এই 3টে জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে আইপিএল মেগা নিলামের। একদমই জয়জ্যোতি, এবার একটু আসি একদম, যেহেতু আমরা শেষ মুহূর্তে রয়েছে আর বেশি সময় নেই, দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে? আজকে স্পেশাল ডে হচ্ছে রিচি বেনো এবং টনি গ্রেগ, দুজনই খুব ফেভারিট কমেন্টেটর আমার, তাদের জন্মদিন, অনেক অনেক শ্রদ্ধা তাদের। রিচি বেনো অস্ট্রেলিয়ার দুরন্ত অলরাউন্ডার ছিলেন এবং অবশ্যই তার সময়ে একটাও সিরিজ হারেনি অস্ট্রেলিয়া। তিনি টোটাল 4টে টেস্ট হেরেছিলেন তার ক্যাপ্টেন্সিতে, এবং তার কমেন্ট্রি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। নতুন নতুন ওয়ার্ড আমরা দেখতাম, এবং যেভাবে তিনি কমেন্ট্রি করতেন, লুজ স্ট্রোক হলে উইন্ডি উলফ বলতেন। এবং টনি গ্রেগ কী বলবো, কিছু বলার নেই, দুরন্ত মানে ক্রিকেটার একটা সময় ছিলেন। এবং একই সঙ্গে কমেন্ট্রি, বিশেষ করে যখন সচিন টেন্ডুলকার ব্যাটিং করতেন বা সৌরভ ব্যাটিং করতেন, টনি গ্রে ধারাভাষ্য দিতেন, সেটা কিন্তু একদম মানে মনে হতো কবিতা শুনছি। আর সেই 97-এ গাঙ্গুলির 3টে 6 শারজায়, আর গাঙ্গুলিস রুফ টনি গ্রেগের মুখ থেকে, এটা মনে হয় সারা জীবন থেকে যাবে ভাস্বতী। একদমই, আজ স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। 1x ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন প্রত্যেকদিন রাত 9টায় চোখ থাকুক কলকাতা টিভিতে। এখন এখানেই শেষ করছি, অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।